ব্যাপার বলো তো আলি, আজকে এত রোমান্টিক। আচ্ছা একটা কথা বলো তো, হঠাৎ করে আমাকে নিয়ে এভাবে বের হলে কেন? অফিস নেই? অফিস তো আজীবনই করতে হবে, চাকরি না করলে তো আর সংসার চলবে না, তাই না? তাই বলে যদি নিজের ভালোবাসার মানুষের স্পেশাল দিনটা ভুলে যায়, সেটাও তো চলবে না। আলিফ, তার মানে তোমার মনে আছে যে আজকে আমার বার্থডে? হ্যাঁ মনে আছে, আর মনে থাকবেই না কেন? আফটার অল আমার একমাত্র ভালোবাসার মানুষের স্পেশাল দিন বলে কথা। আই এম সো হ্যাপি। আমার অনেক ভালো লাগছে যে তুমি আমার এই স্পেশাল দিনটা মনে রেখেছো। আমি তো মনে করছিলাম যে তুমি ভুলেই গেছো। না, ভুলে যাই নাই, তবে তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। আজকের এই স্পেশাল দিনের জন্য একটা স্পেশাল গিফট। তুমি আমার জন্য গিফট আনছো? আমার যে কি ভালো লাগছে। কই দেখাও দেখাও না। রিল্যাক্স রিল্যাক্স, এত উত্তেজিত কেন হচ্ছ? তুমি চোখটা বন্ধ করো, আমি বের করতেছি। ওকে ফাইন। দাও। একদম চোখ খুলবা না। ওকে ডান। আরে রিংটা কোথায় গেল? মনি, আমি তোমার জন্য একটা ডায়মন্ড রিং কিনছিলাম। তুমি আমার জন্য ডায়মন্ডের রিং কিনছো? আলিফ, আমার যে আজকে কি খুশি লাগতেছে, আমি আজকে অনেক খুশি। তুমি তাড়াতাড়ি পরিয়ে দাও। কিন্তু রিংটা কোথায়? বক্স তো পুরো ফাঁকা। মানে কি বলতেছো? তুমি এতগুলো টাকা দিয়ে রিং কিনছো, আবার রিংটা হারায়ও ফেলছো? আলিফ, তুমি এটা আমাকে আগে বলবা না? তুমি আমার জন্য রিং কিনছো, এখন এই রিংটা কোথায় গেল? আমি তো কিচ্ছু বুঝতেছি না। এই মনে করো, মনে করো তুমি কোথায় কোথায় গেছিলে? হ্যাঁ, আমার আমার স্পষ্ট মনে আছে। কালকে আমি অফিস থেকে বের হয়ে সোজা ডায়মন্ড ওয়ার্ল্ডে চলে গেছিলাম। তারপরে পুরো 1.5 লক্ষ টাকা দিয়ে এই রিংটা কিনছি। আমি তোমাকে সারপ্রাইজ গিফট দিব এই জন্য। রাতে যখন বাসায় ফিরি দেখি তুমি ঘুমাই গেছো। প্ল্যান করছিলাম তোমাকে রাতেই দিব, কিন্তু তুমি ঘুমাই যাওয়ার কারণে আমার মাথায় একটাই প্ল্যান আসলো যে আমি তো তোমাকে আজকে নিয়ে বের হবই। তখন না হয় আমি তোমাকে সারপ্রাইজ গিফট দিয়ে দিব। তারপরে এটা বালিশের নিচে রেখে আমি ঘুমাই গেছি। আবার তোমাকে নিয়ে তো সকালে বের হলাম, সাথে এটা নিয়েও বের হয়েছি, কিন্তু এর মাঝখানে রিংটা কোথায় চলে গেল? কি বলতেছো তুমি? এই বাসা চলো, বাসায় খুঁজলে পাওয়া যাবে। চলো। আপনার সবগুলো রিপোর্ট আমি চেক করলাম। আপনি যতটা ভয় পাচ্ছেন এরকম কিছুই হয়নি। বয়স হয়েছে তো সামান্য একটু অসুখ বিসুখ, কিন্তু হ্যাঁ আপনার যে প্রবলেমটা হয়েছে এতটা অবহেলাও করা যাবে না। রেগুলার চেক আপ করতে হবে আর নিয়মিত কিন্তু ওষুধ খেতে হবে। আর আপনি যদি রেগুলার চেক আপ না করেন তাহলে কিন্তু এই অসুখটা অনেক বড় হতে পারে। কি কমা, প্রত্যেক মাসে চেক আপ করা কি আমার পক্ষে সম্ভব? আর প্রত্যেক মাসে চেক আপ করিতে দুনিয়ার টাকা লাগবো, এত টাকা কই পামো কো? আজকেই তো আইসি অনেক কষ্ট কইরা। কিন্তু মা দেখেন, আল্লাহ আমাদের অসুখ বিসুখ দেয়, সে অসুখ বিসুখ সারানোর দায়িত্ব আমাদের। আপনার এখন রোগটা হয়তো ছোট, কিন্তু আপনি যদি এরকম অবহেলা করেন রোগটাকে নিয়ে তাহলে এটা আপনার মৃত্যুর ঝুঁকি পর্যন্ত হতে পারে। সেই জন্য আপনার কি করতে হবে? কন্টিনিউ ডক্টরের কাছে আসতে হবে, চেক আপ করাতে হবে, টাইমলি ওষুধ খেতে হবে, হাঁটাচলা করতে হবে, আর হ্যাঁ অনেক ভালো ভালো খাবার খেতে হবে। আপনার তো বয়স হয়ে যাচ্ছে, তাই না? না না, আমি আমার দাদুকে কিচ্ছু হতে দিব না। আমি আমার দাদুকে প্রত্যেক মাসে চেক আপ করাতে নিয়ে আসবো। দাদা ভাই, তুমি এটা কি কইতাছো? তুমি প্রত্যেক মাসে আমার চেক আপ করাইতে নিয়ে আইবা? তুমি এত টাকা কই পাইবা কো? আর আমরা আজকে যে চেক আপ করাইতে আইছি তাই তো কত কষ্ট হয়েছে, কতগুলি টাকা গেছে। দাদু, তুমি এত চিন্তা করো না। আজকে আমি যেভাবে টাকা ম্যানেজ করে তোমাকে চেক আপ করাতে নিয়ে আসছি, এভাবে আমি প্রত্যেক মাসে তোমাকে নিয়ে আসবো। দাদু তুমি কেঁদো না, তুমি টেনশন করো না, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দিব না। বাহ মা, আপনার নাতিটা তো খুবই ভালো, অনেক মিষ্টি, কি সুন্দর করে দাদির কথা চিন্তা করে। যাই হোক, এত সুন্দর একটা নাতি যেহেতু পাশে আছে আপনি কেন চিন্তা করতেছেন? আর আপাতত আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো কন্টিনিউ করেন, একদম ওষুধ কিন্তু মিস করবেন না। আর বাসায় গিয়ে যত পারেন হেলদি ফুড খাবেন, খাওয়া দাওয়ায় কিন্তু একদম অবহেলা করা যাবে না। আর হ্যাঁ, আপনার নাতিটা কিন্তু অনেক ভালো, আপনার নাতিকে নিয়ে আপনার প্রাউড ফিল করা উচিত। আজকে তাহলে আপনি আসুন, এই নিন ওষুধগুলো কিনে নিয়ে যায়। চল ভাই। কি ব্যাপার? কোথায় গেছিলে? বাসায় যে একটা জিনিস হারাইছে কারোর কাছে জিজ্ঞেস করবো? জিজ্ঞেস করার মতো একটা মানুষ বাসায় নেই। কোথায় নিয়ে গেছিলেন আমার ছেলেকে? আমরা ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কাছে গেছিলাম মানে? তোমাকে ডাক্তারের কাছে কে নিয়ে গেল? বাবা, আমি দাদিকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। কি?
তুই তোর দাদিকে ডাক্তারের কাছে নিয়ে গেছিস। আচ্ছা, ডাক্তারের কাছে যে নিয়ে গেছিস, ডাক্তারের কাছে গেলে একটা ভিজিট লাগে, টাকা লাগে, সেই টাকাটা তুই কই পেয়েছিস? হ্যাঁ, উত্তর দে। তুমি বুঝতে পারতেছো না এখনো কোথায় পাইছে ও টাকা? আরে যে আংটিটা হারাইছে রাত্রেবেলা আনছিলে, ওই আংটিটা তো ও চুরি করছে। ওই আংটিটা চুরি করে ওটা বিক্রি করে তারপর ওনাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আপনার লজ্জা করে না? আমাদের খেয়ে আমাদের পরে আমাদের বাসায় থেকে আবার আপনার নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আমার ছেলেটাকে দিয়ে এসব কাজ করাচ্ছেন। হ্যাঁ, আমার ছেলেটাকে চোর বানাচ্ছেন। দেখছো তোমার মায়ের কত অধঃপতন হয়েছে, একবারও নিজের বয়সের দিকটা দেখতেছে না। সে আমার ছেলেটাকে চোর বানাচ্ছে, চোর। চুপ থাকো সিয়াম, এসব আমি কি শুনতেছি? তোর মায়ের জন্য যে গিফটটা আমি আনছিলাম এটা তুই চুরি করছিস? চুপ করে আসিস কেন? এই চোর বানাইতেছি তো কি আমি? এই শিক্ষা দিচ্ছি। বাবা, তুই আমার নাতিরে মারিস না বাবা, আমার নাতিরে মারিস না তুই। মারবো না মানে? মারবো না কেন? এখন ওর হয়ে তুমি সাফাই কেন গাইতেছো? একে তো চুরি করা শিখাইছো, আবার সাফাই গাচ্ছ তার হয়ে। ও বাড়ির জিনিসপত্র চুরি করে যা ইচ্ছা তাই করতেছে। না বাবা, আমি টাকা নিয়ে কোনো যা ইচ্ছা তাই করছি না। দাদু তোমাকে ডাক্তার দেখাইতে বলছিল, তুমি কি সেই কথা ভুলে গেছো? কি মা, ডাকছো? হ বাজান, পুরো ডাকছি। বাজান, আমার না শরীরটা অনেক খারাপ, শরীরত অনেক ব্যথা করে, আর নিঃশ্বাস ফালানোর সময় আমার বুকটা অনেক ব্যথা করে বাবা। বাজান, তুই যদি আমার একটু ডাক্তার কাছে লয়ে যাইতি আমার ভালো হইতো। ডাক্তার, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি একদম সুস্থ আছো। বয়স হয়েছে তোমার, বুক ব্যথা, শ্বাস নিতে একটু কষ্ট হবে, এগুলো তো স্বাভাবিক ব্যাপার। এগুলোর জন্য ডাক্তারের কাছে যাইতে হয়? দেখো মা, তুমি যথেষ্ট সুস্থ আছো। যদি খুব বেশি শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ো, আমরা তো বুঝতে পারবো, তখন তোমাকে নয় ডাক্তারের কাছে নিয়ে যাবার। তাছাড়াও সামনে কয়েকদিন পরে তোমার বৌমার জন্মদিন, কি করবো আমি এটা নিয়ে অনেক চিন্তায় আছি। কতগুলো টাকার ব্যাপার বলো, ছোটখাটো হইলেও তো একটা গিফট দিতে হবে নাকি? এই সময় তুমি আসছো, তুমি অসুস্থ, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুমি যদি খুব বেশি অসুস্থ হয়ে পড়ো সেটা আমরা বুঝতে পারবো, তখন নয় তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কি যে শুরু করছো না তুমি! আর তাছাড়াও তুমি দেখতে পারতেছো যে তোমার ছেলের ব্যবসা এখন খুব খারাপ চলতেছে, আমার টাকা পয়সা ইনকাম একটু কমে গেছে। তুমি তুমি কি এসব বুঝো না মা? থাক বাবা, আমার ডাক্তারের কাছে নাম লাগবো না, তুই যা। আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করতে হবে না। ওই ওষুধের দোকান থেকে কিছু ওষুধপত্র এনে দেবো নি, এই ব্যথার ওষুধ আর কি, এগুলো খেয়ে নি, একদম ঠিক হয়ে যাবে। কেমন? আমি যাই। যা তুই। বাবা, আমি এই জন্যই তোমার রিংটা চুরি করেছি। বাবা, তুমি যদি দাদুকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে তাহলে আমি আর তোমার রিংটা চুরি করতাম না। আর আমার মায়ের জন্মদিনে তুমি 1.5 লক্ষ টাকা দিয়ে একটা রিং কিনে আনছো, আর আমার দাদির জন্য তুমি 1,500 টাকা দিয়ে ওষুধ কিনতে পারোনি। আচ্ছা বাবা, আমি তো একদিন বড় হব, তোমরা তো একদিন বৃদ্ধ হবে। আমি যদি তোমার সাথে এই কাজটা করি তোমার কি ভালো লাগবে? দাদু ভাই, চুপ থাকো, এসব বলতে হয় না। বাবা মারে এগুলি করলে গুনাহ হয়, বলো না। বাবা, তুই আমার দাদু ভাইরে কিছু কইস না বাবা। আমার দাদু ভাই যেটা করছে আসলে এটা ঠিক করে নাই, কিন্তু বাবা আমার দুটো স্বর্ণের বালা আছে, স্বর্ণের বালা দুটো বিক্রি করে আমি তো সব টাকা শোধ করে দিব। তা আমার দাদু ভাইরে তুই মারিস না বাবা, মারিস না। না মা, তোমার আমাকে টাকা ফেরত দিতে হবে না। ও যা করছে একদম ঠিক করছে। এখন আমার নিজের প্রতি নিজের লজ্জা লাগতেছে। আসলেই তো আমি অন্যায় করছি, তোমার সাথে অন্যায় করছি। আমার বউয়ের জন্মদিনের কথা আমার মনে আছে, আমার বউকে গিফট দিতে হবে সেটাও আমার মনে আছে। আমি তার জন্য পুরো 1.5 লক্ষ টাকা দিয়ে ডায়মন্ডের রিং কিনে নিয়ে আসছি। আর এদিকে আমার মা অসুস্থ, আমি তার জন্য 1,500 টাকা বের করতে পারি নাই। তার ওষুধের জন্য 1,500 টাকা আমার কাছে ছিল না। নিজের প্রতি এখন এতটা লজ্জা লাগতেছে, মনে হচ্ছে কাউকে বলি যে আমাকে কষে 2-4টা থাপ্পড় বসা দেন, যেন আমার একটু বিবেক জাগ্রত হয়। আমি অন্যায় করছি মা, ওকে যে এতক্ষণ যাবৎ বকাবকি করছে, ওর গায়ে হাত তুলছে, এটা আমি একদমই ঠিক করি নাই। ও মানুষটা ছোট হইতে পারে, কিন্তু আজকে আমাকে অনেক বড় একটা শিক্ষা দিছে। এদিকে আয়। আমাকে তুই মাফ করে দিস, তোর গায়ে হাত তোলা আমার একদমই উচিত হয় নাই। তুই আজকে আমাকে যে শিক্ষাটা দিছিস না, এটা আজীবন থেকে যাবে আমার কাছে। মা, আজকের পর থেকে তোমার চিকিৎসার খরচের জন্য আমার কাছে হাত পাততে হবে না। আমাকে জাস্ট একটাবার বলবা তুমি, আমি তোমার জন্য সবকিছু রেডি করে দিব। একদম চিন্তা করো না।